Hello students, this is Bittu sir, Maths and Reasoning faculty from Blessing Academy. তো আজকে থাম্বনেল দেখেই বোঝা গেছে আমাদের মিশন কিন্তু স্টার্ট। আমরা পুলিশের ব্যাচ, যেখানে কিনা শুধুমাত্র ম্যাথস না, রিজনিং নিয়েও আলোচনা করব। প্র্যাকটিস সেট ওয়াইজ আমরা প্র্যাকটিস করব, যদি প্রয়োজন পড়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ এর ক্লাসও আনার চেষ্টা করব। ওকে, তো আর সময় নষ্ট না করে আজকে আমরা একের পর এক প্র্যাকটিস সেট 1 এর অঙ্কগুলো করব। শুধু আমি করব না, সাথে সাথে তোমরাও করবে। আর হ্যাঁ, ক্লাস শুরু করার আগে যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, যাতে করে পুলিশের প্র্যাকটিস, এবারের লড়াইটা কিন্তু সাংঘাতিক ভাবে যাতে আমরা একসাথে লড়তে পারি। ওকে, তো চলো আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে চলে এসছে। প্রথম প্রশ্ন চলে এসছে, কোন ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের তিনটি কোণের মান দেওয়া আছে। কোন ত্রিভুজের তিনটি কোণের মান দেওয়া আছে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি, 4x - 11 ডিগ্রি। তাহলে বলছে x এর মান কত। দেখো, আমরা এটুকু জানি যে কোন ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। এটা আমরা জানি স্যার, খুব ভালো মতো জানি। তাহলে যদি কোনো তিনটি ত্রিভুজের কোণের মান 180 হয়, তার মানে আপনি বলতে চাইছেন স্যার 3x + 2x - 7 + 4x - 11, এই যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এই তিনটের সমষ্টিও সেই 180 ডিগ্রি। এক্স্যাক্টলি আমি তাই বলতে চাইছি। তাহলে আমাকে চেয়েছে তিনটে কোণের মান নয়, আমাকে চেয়েছে x এর মান কত। তাহলে x এর মান আমরা কিভাবে বার করব স্টুডেন্টস? একদম ইজি। আমরা এখানে একটা কাজ করি, সরল রৈখিক সমীকরণটাকে সমাধান করি। মানে 3x + 2x, 5x + 4x, 9x, আর সংখ্যাগুলো যোগ করলে কত হবে? -7 - 11 করলে হবে -18। আচ্ছা, এটা আমরা জানি যে মাইনাসটা সমীকরণের ওপাশে গেলে কি হয়ে যাবে স্যার? প্লাস হয়ে যাবে। তাহলে 9x = 198, 9x = 198। তাহলে x এর ভ্যালু কত হবে? 198/9। সহজতম প্রশ্ন থেকে শুরু হলো, x এর ভ্যালু আসলো 22। সুতরাং x এর ভ্যালু আসলো কত? 22 ডিগ্রি। তো সেটাই আমাদের প্রথম প্রশ্ন আজকের পুলিশের প্র্যাকটিস পেপারের প্রথম প্রশ্ন। x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো 22। দেখে নাও স্টুডেন্ট। এবং শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, মুভির মতো, যে আমরা অ্যাজ ইফ মুভি চলছে, মুভির মতো একটা কোয়েশ্চেন দেখলাম, সলভ করলে হবে না। আমাদের কিন্তু সলভ করতে হবে একেবারে খাতা পেন নিয়ে। সেশনটাকে যখন একটা অঙ্ক হয়ে যাবে পজ করবে, বুঝবে, তারপরের অঙ্কে শিফট করবে। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন কি আসছে আমাদের? পরের প্রশ্ন আসছে, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়। আবার বলছি, কথাটার কিন্তু খুব মূল্যবান কথা, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। 5টা জিনিসের ক্রয় মূল্য যা, আমি কিছু টাকা দিয়ে 5টা জিনিস কিনে এনেছি। সেই একই টাকা দিয়ে 4টে জিনিস বিক্রি করলাম। মানে 4টে জিনিস বিক্রি করার পর আমার যে টাকাটা পকেট থেকে বেরিয়েছিল, সেই টাকাটা পকেটে আবার চলে আসলো। তাহলে আমার কিন্তু কোনো এক্সট্রা টাকা পকেটে ঢোকেনি, যে টাকাটা বেরিয়েছে সেই টাকাটাই ঢুকে গেছে। অর্থাৎ টাকার দিক থেকে কিন্তু আমাদের কোনো লাভ বা ক্ষতি হয়নি, যা বেরিয়েছে তাই ঢুকেছে। কিন্তু জিনিস কিনেছিলাম 5 পিস, আর বিক্রি করার সময় বিক্রি করেছি 4 পিস, তার মানে 1 পিস কিন্তু আমার কাছে রয়ে গেছে। তাহলে আমার টাকা পকেটে চলে এসছে, অথচ একটা দ্রব্য আমার কাছে রয়ে গেছে। তাহলে এখন ভেবে দেখো তো, ওই একটা দ্রব্যই আমাদের প্রফিট না? দেখো, লাভ ক্ষতির হিসাব সেই বাংলা সিনেমার ডায়লগ। টাকা দিয়ে সবকিছু পরিমাপ করা যায় না রে পাগলা। তাহলে এখানে টাকা দিয়ে লাভ ক্ষতি ব্যবহার করবি না।
তাহলে এখানে কি দিয়ে করব স্যার? এখানে স্যার আমরা দ্রব্য দিয়ে করলাম। আমাদের একটা দ্রব্য লাভ হয়েছে। কটা দ্রব্যের ওপর? কটা দ্রব্যের ওপর? একটা কথা মনে রাখবে, যদি দ্রব্যের ওপর লাভ ক্ষতি হয়, যদি দ্রব্যের উপর লাভ ক্ষতি হয়, তাহলে উপরে তো যতটা লাভ হচ্ছে আমরা লিখছি, নিচে কিন্তু লিখব বিক্রিত দ্রব্য। বিক্রিত দ্রব্য, ওকে? যতটা বিক্রয় করেছি তত পরিমাণ দ্রব্য কিন্তু লিখতে হবে। তাহলে আমি এখানে লাভ করেছি কতটা? একটা দ্রব্য। স্যার বিক্রি করেছি কতটা? দেখো লেখা আছে 4টি দ্রব্য। তাহলে 4টির মধ্যে একটা লাভ, তার মানে কত পার্সেন্ট লাভ? স্যার যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব 25% লাভ। বুঝতে পারছি? তাহলে টাকা দিয়ে সব সময় লাভ ক্ষতি হচ্ছে না স্যার, অনেক সময় টাকা দিয়ে লাভ ক্ষতি হচ্ছে না স্যার, অনেক সময় দ্রব্য দিয়েও লাভ ক্ষতি হচ্ছে। এরকম ভাবে লাভ ক্ষতিটা হচ্ছে স্যার, দ্রব্য দিয়ে লাভ ক্ষতিটা কিভাবে হচ্ছে, যে আমরা 4টে দ্রব্য বিক্রি করেছি তার মধ্যে একটা লাভ, তাহলে আমাদের 25% লাভ। তো এইভাবেই আমরা কন্টিনিউয়াস উপায়ে আমাদের সেশনটাকে চালিয়ে নিয়ে যাব। দেখে নাও, কোনো রকম প্রবলেম হলে নক করবে আমাকে। কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন থাকবে, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আস্ক মি এনিথিং। চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্নে যাব আমরা। একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন বলছে আন্ডার রুট 2 to the power n equals to 64। তাহলে n এর ভ্যালু কত? স্যার রুট যদি এ পাশে তুলতে হয় তাহলে বোথ সাইডে কি করতে হবে? রুট তুলতে গেলে স্যার আমরা জানি বোথ সাইডে স্কোয়ার করতে হয়, বর্গ করতে হয়। তাহলে এখানে চলে আসবে 2 to the power n, আর এই পাশে চলে আসবে 64 এর স্কোয়ার। n এর ভ্যালু চেয়েছে স্যার। n এর ভ্যালু তখনই বার করা সম্ভব যখন দুদিকে বেস সমান হবে। তো স্যার এ পাশে তো বেস 2, এ পাশে বেস 64। আরে 64 কে যদি আমি 2 দিয়ে দিয়ে ভাঙাই তাহলে 64 কে ভাঙালে 2 to the power 6 হবে না? কিভাবে আসবে একবার বুঝে নাও, তাহলে আর কখনো তোমরা ভুলবে না। একবার বুঝে নাও তাহলে কখনো তোমরা ভুলবে না যে কটা 2 আসলো স্যার? স্যার 6টা 2 আসলো। তার মানে 64 মানে 2 to the power 6, আর পাওয়ারে একটা 2 রয়েছে। তাহলে স্যার 2 to the power n equals to পাওয়ার টু পাওয়ার কি হয়? গুণ হয়। এটা মনে রাখবে, কারোর পাওয়ারে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে কিন্তু সেটা কি হয়? গুণ হয়। তাহলে সেক্ষেত্রে আমার কত হলো? এবার বেস সেম হয়ে গেছে স্যার, দুপাশেই 2 আছে, সুতরাং n ইকুয়ালস টু কত আসবে? n ইকুয়ালস টু আসবে 12। যদি আমি তুলনা করি তাহলে n এর ভ্যালু কত আসবে? n এর ভ্যালু আসবে 12, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম? রুট থাকলে উভয় পক্ষকে কি করতে হবে? রুট থাকলে উভয় পক্ষকে বর্গ করতে হবে। বর্গ করলে আমাদের রুটের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বেস সেম করতে পারলেই ব্যাস, আর কোনো কাজ নেই। বেস সেম করতে পারলেই আর কোনো কাজ নেই স্যার, আমাদের যেটুকু চাহিদা ছিল সেটুকু আমরা পেয়ে গেছি n এর ভ্যালু। ওকে, সিম্পলিফিকেশনে এই ধরনের প্রশ্ন কিন্তু পুলিশের পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কেমন? চলো নেক্সট। বেশ, কত বছরে কোনো টাকা 18.75 18.75% 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? বোঝার ব্যাপার আছে, বোঝার ব্যাপার থাকলে না তাড়াহুড়ো করলে হবে না। সরলীকরণের অঙ্কটা শেখার ব্যাপার ছিল, সলভ করেছি, শিখে গেছি। বাট এই টাইপের অঙ্কগুলো কিন্তু আগে ফার্স্টে বুঝতে হবে কি চেয়েছি। আমি 100 টাকা ধার করলাম, আমি দ্বিগুণ ফেরত দেব, তাহলে আমি ফেরত দেব কত টাকা? আমি ফেরত দেব 200 টাকা, তাই তো? তবে তো দ্বিগুণ হয়। তাহলে এই যে 100 টাকা লোন আমি করলাম, আমি ফেরত দিচ্ছি 200 টাকা, তাহলে এই 200 টাকাটাই কি সুদ? না,
এই 200 টাকার মধ্যে এই 100 টাকাটা আছে প্লাস 100 টাকা এক্সট্রা, এইটা সুদ স্যার, তবেই গিয়ে ডবল হয়। হ্যাঁ, যত টাকা আমি লোন নিয়েছি তত টাকায় যদি সুদ হয় তবে গিয়ে ডবল রিটার্ন হয়, হ্যাঁ কিনা? তাহলে এখানেও তাই বলেছি দ্বিগুণ হবে। আচ্ছা স্যার, এটা এত সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে? মজার ব্যাপার, আস্তে আস্তে শুনবো। স্যার 18.75, 18.75, এটাকে লেখা যায় 18 পূর্ণ 3/4। কিভাবে লেখা যায় স্যার? কেন? 0.75 কে পয়েন্ট তুললে নিচে 100 আসে, 25 দিয়ে কাটাকাটি করলে প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে করাবো, প্রত্যেকটা পার্ট। 18 পূর্ণ 3/4 স্যার, তাহলে 4 আর 72 আর 3 75 4। আচ্ছা, তার মানে এত টাকা সুদ পাবে 1 বছরে। এটাকে কি করলাম আমি, শতকরাটাকে ভগ্নাংশে নিয়ে চলে গেলাম। শতকরাটাকে কি করলাম? ভগ্নাংশে নিয়ে চলে গেলাম। 75 4 টাকা সুদ পাবে হচ্ছে 1 বছরে। আর আমাদের টার্গেট সুদ কত? 100 টাকা। ধরে নিয়েছি আমি 100 টাকার লোন নিয়েছি, যদি 100 টাকাই সুদ হয় তবে গিয়ে দ্বিগুণ ফেরত দেবো, মনে থাকবে যেন কথাটা। তাহলে স্যার কি করবে এবার স্যার? এবার স্যার আমি দেখি যে 100 টাকা হতে কত সময় নেবে স্যার, ভাগ করলেই বেরিয়ে যাবে। বাই 4টা উপরে চলে যায়, এত বছর সময় নেবে স্যার। 75 4টা কাটলে উপরে চলে যায় স্যার, 25 দিয়ে 4, 25 দিয়ে 3, 16 3 বছর স্যার। 16 3 বছর মানে 5 পূর্ণ 1/3 বছর। আর 5 পূর্ণ 1/3 বছরকে লিখতে হয় 5 বছর 4 মাস। কি করে আসলো স্যার? 1/3 বছর মানে 1/3 বছর মানে আমি যদি 12 দিয়ে গুণ করি তাহলে 4 মাস আমার চলে আসছে, মাসে পরিণত হচ্ছে। ওকে, তাহলে আমার আনসার হলো অপশন নাম্বার ডি। এটা হচ্ছে একেবারে আমি তোমাদের সুন্দর করে ভেঙে ভেঙে বোঝালাম যে আমি ফার্স্টে কি করলাম, শতকরাটাকে ভগ্নাংশে পরিণত করে নিয়ে গেলাম, যে এত টাকা সুদ আমার আসছে 1 বছরে, টার্গেট আমাদের 100 টাকার সুদ। তো 100 টাকার সুদ করতে কত সময় লাগবে? প্রতি বছর যদি 2 টাকা করে হয়, 10 টাকা হতে ক বছর সময় লাগবে স্যার? 10/2। তাহলে প্রতি বছর যদি 75 4 হয়, 100 টাকা করতে ক বছর সময় লাগবে স্যার? 100/75 4, 4টা নিচে ছিল, হরের হর সবসময় লব হয়, হরের হর সবসময় লব হয় স্যার। দেখো দেখে নাও পুরোটা দেখে নেওয়া দরকার সবার। একদম সুন্দর করে নরমাল প্রসেসে করা রয়েছে, কোনো টেনশন নেই। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে করে শিখবো, আমাদের টার্গেট তো বড়। দেখো, যখন টার্গেট বড় হয় না তখন কিন্তু হুটোপাটি করার সময় থাকে না। হুটোপাটি তখনই করে বা তারাই করব যাদের লক্ষ্যটা খুব ছোট। যাদের লক্ষ্য খুব বড় হয় তারা কখনোই কিন্তু তাড়াহুড়ো করে না, কারণ তারা জানে যে তাদের কতটা দূরত্ব অতিক্রম করতে হবে লক্ষ্যে পৌঁছাতে গেলে। যেগুলো খুব সহজলভ্য হয় না সেগুলোর মূল্য খুব কম হয়, আর যেগুলো খুব দুর্লভ হয় সেগুলোই কিন্তু মহামূল্যবান হয়। কাজে আমাদের লক্ষ্যটাও কিন্তু মহামূল্যবান, কাজে সেটাকে অ্যাচিভ করতে, সেটাকে পেতে কিন্তু হঠকারিতা করলে হবে না, আস্তে আস্তে করে করতে হবে। ওকে, চলো নেক্সট, পরের কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যারা পুলিশের পরীক্ষা দিচ্ছে, পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপিএসআই, ডব্লিউবিপিএসআই, সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। একটা ঘুড়ি একটা লাটাই একসাথে দাম 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি। ফটাকসে কাউকে জিজ্ঞাসা করলে প্রশ্ন উত্তর বলে দেবে যে স্যার ঘুড়ির দাম 10 পয়সা। হবে না, যদি ঘুড়ির দাম 10 পয়সা হয় তাহলে লাটাইয়ের দাম 1 টাকা, তবে যোগফলটা 1 টাকা 10 পয়সা হবে, তাহলে গ্যাপটা আর 1 টাকা থাকে না, গ্যাপটা 90 পয়সা হয়ে যায়। তাহলে স্যার এখানে করণীয় কি? দুটোর দামের যোগফল কত? 1 টাকা 10 পয়সা। ওকে স্যার, তাহলে লাটাইয়ের দাম বেশি, কত বেশি? যতটা বেশি না সেটাকে আগে সরিয়ে রাখো। 1 টাকা 10 পয়সার থেকে লাটাইয়ের দামটা 1 টাকা বেশি, তাহলে 1 টাকাটাকে আগে সরিয়ে রাখো।
তাহলে বাকি রইল কত? 10 পয়সা। বাকি রইল কত? 10 পয়সা। আমি 1 টাকাটা সরিয়ে রাখলাম, কেন? ওটা এক্সট্রা নিতে হবে, দিতে হবে কাকে? লাটাইকে। তো পায় 1 টাকা বেশি ওর দাম। এবার 10 পয়সার মধ্যে পুরো দুজনের সমান ভাগ। কার কার? একজনের নাম হচ্ছে ঘুড়ি আর একজনের নাম হচ্ছে লাটাই। এই 10 পয়সার মধ্যে দুজনের সমান ভাগ, তার মানে কত কত পয়সা পেল? 5 পয়সা 5 পয়সা পেল। এবার যেটা সরিয়ে রেখেছিলে লাটাইয়ের জন্য 1 টাকা, ওকে লাটাইকে দিয়ে দাও। তাহলে লাটাইয়ের দাম কত হলো? এটা কিন্তু পয়সা, এটা টাকা। তাহলে লাটাইয়ের দাম হলো 1 টাকা 5 পয়সা, আর ঘুড়ির দাম হলো শুধু 5 পয়সা। এইবার তুমি দুটোর পার্থক্য বার করো, দেখো 1 টাকা বেশি দাম হবে। বুঝতে পারছি? আগে যেটা বেশি সেটাকে সরিয়ে রাখো। ধরো আমি একটা মৌখিক উদাহরণ দিই, আমাকে বলা হলো যে দুটো দ্রব্যের একসাথে মূল্য 130 টাকা। দুটো দ্রব্যের একত্রে মূল্য 130 টাকা, একটার থেকে অপরটার দাম 50 টাকা বেশি। তাহলে আগে 50 টাকা সরিয়ে রাখো স্যার। তাহলে বাকি রইল কত? 80। 80কে এবার 2 দিয়ে ভাগ করো, 40 40। এবার যেটা বেশি ছিল তার সাথে ওই বেশি অ্যামাউন্টটা প্লাস করে দাও। দেখো, একজনের দাম 90, একজনের দাম 40, তাহলে গ্যাপ 50 হয়ে গেল না? আগে অতিরিক্তটাকে সরিয়ে রাখতে হয়, কোনো এক্স ধরার কাজই নেই, এক্স কে সবসময় দূরে রাখতে হবে। ওকে, লাইফে টেনশন কম রাখতে গেলে ভাই এক্স কে দূরে রাখতে হবে। পরিচয় সবসময় নিজের সাথে রাখো, সম্পর্ক সবসময় নিজের সাথে রাখতে হবে, এক্স কে দূরে রাখতে হবে। চলো নেক্সট, ভীষণ 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 পপুলার প্রশ্ন। প্রশ্নটা কি বলছে? সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। পরিসীমা সমান একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান। স্যার পরিসীমা কি জিনিস? স্যার পরিসীমা মানে আউট বর্ডারটার দৈর্ঘ্য, পুরো লেন্থটা, টোটাল লেন্থটা, আর ক্ষেত্রফল মানে মাঝখানের জায়গাটা। এই দুটো পরিসীমা সমান স্যার। ঠিক আছে স্যার, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে, কারণ আমি যদি ডেটা তোমাদের বলে দিই, ডেটাটা তোমরা মনে রাখো। কি ডেটা? যদি দুটোই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে পরিসীমা সমান হয়, যদি সমান হয়, তবে মনে রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হয়। একই পরিসীমা যুক্ত যদি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হয়। বুঝতে পারছি? কিন্তু স্যার কেন? চলো একটা ডেটা নিই, পরিসীমা সমান করতে হবে। ধরলাম বর্গক্ষেত্রটার পরিসীমা বা বাহুর দৈর্ঘ্য 25 25 25 25, তাহলে 4 25 কত হবে? পরিসীমা হবে 100। আর আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ ধরলাম 30 আর 20, তাহলে এর পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 100। তাহলে আমার অঙ্কে যেটা দেওয়া ছিল পরিসীমা সমান মিলেছে স্যার। তাহলে এবার এই ডেটা অনুসারে এর ক্ষেত্রফল কত? 25 25 625 বর্গ একক, আর এর ক্ষেত্রফল কত? 600 বর্গ একক। দেখো মিলল কিনা? এটা সূত্র, কিন্তু আমরা সেটাকে সূত্র হিসাবে লিখবো না, আমরা প্রমাণ করলাম যে একই পরিসীমা যুক্ত বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা বেশি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে। এটা একটা সূত্র, থিওরি। তোমাদের লিখে রাখতে হবে থিওরিটাকে তোমাদের একেবারে সুন্দর করে লিখে রাখতে হবে। ঠিক আছে, চলো আরো একটা প্রশ্ন, ব্যাক টু ব্যাক হবে, ব্যাক টু ব্যাক। সেশনগুলো খুব বড় হবে না, সেশনগুলো আমি ছোট ছোট করব, আধ ঘন্টা 40 মিনিটের সেশন হবে, যাতে করে তোমাদের মনোটোনাস না হয়, তোমরা রিগোরাসলি সেশনগুলোকে দেখবে।
আস্তে 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 করে নিজেদের প্রস্তুত করতে থাকবে। চলো নেক্সট, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? একটা পদ্ধতি হয়, পদ্ধতিটার নাম হচ্ছে এলিগেশন মিক্সচার। এলিগেশন মিক্সচারের সুবিধা কি? মৌখিক উপায়ে অঙ্কের উত্তর বার করা যায় এই ধরনের প্রশ্নগুলো। মিক্সচার মানে কিন্তু সবসময় মিশ্রণ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ধরো মানে মিশ্রণ মানে লিকুইড মিশ্রণ, চা পাতার মিশ্রণ না, কোন একটা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু মিশ্রণ, সেগুলোতেও কিন্তু এগুলোতে করা যাবে। বা ধরো তুমি দুটো ব্যাংকের থেকে দু জায়গার থেকে লোন নিয়ে টোটাল ইন্টারেস্টটাকে দেবে এক জায়গায়, তাহলে সেটাও কিন্তু মিশ্রণ। মিশ্রণ মানেই কিন্তু সবসময় লিকুইড ফর্ম বা ডাস্ট ফর্ম থাকবে তা কিন্তু নয়। ওকে, দেখো তাহলে আমায় কেনা দামটা কত টাকা কত টাকা? এক প্রকার চা 15 টাকা, আর এক প্রকার চা 20 টাকা, মিশ্রণটার দাম 60 টাকা 16 টাকা 50। এইভাবে সাজাতে হয়, এই কাঠামোতে সাজাতে হয়, এই কাঠামোতে সাজাতে হয় এলিগেশন মিক্সচারের কোয়েশ্চেন গুলো। ওকে, দুটো মূল যেগুলো থাকবে সেগুলোকে দুপাশে আর মিশ্রণের মূল্যটাকে মাঝখানে। এবার কোনাকুনি বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ, কোনাকুনি বড় থেকে ছোট বিয়োগ, তাহলে এ পাশটাকে বিয়োগ করলে কত আসবে? 1 টাকা 50 পয়সা। এ পাশটাকে বিয়োগ করলে কত আসবে? 3 টাকা 50 পয়সা। এদের অনুপাত কত হবে? 5 দিয়ে কাটাকাটি করো, 7:3। অর্থাৎ 7:3 অনুপাতে যদি আমি মেশাই, 15 টাকারটা হবে 7 একক বা 7 কেজি বা 700 গ্রাম, 20 টাকারটা হবে 3 একক বা 3 কেজি বা 300 গ্রাম, হোয়াট এভার যা হবে 7:3 রেশিওতে মেশালে তবে সেই মিশ্রণটার মূল্যটা 16 টাকা 50 পয়সা হবে। তবে সেই মিশ্রণটার মূল্যটা 16 টাকা 50 পয়সা হবে। ওকে, দেখে নেওয়া দরকার আছে। আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক পাটিগণিতের থেকে আসছে এবং প্রত্যেকটা অঙ্কই ভীষণ ভীষণ ইম্পর্টেন্স রাখবে তোমাদের প্রস্তুতিতে, তোমাদের খাকি মিশন খাকির লড়াইতে তোমাদের কিন্তু মূল্য রাখবে। ওকে, চলো নেক্সট, কোন দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা, বিক্রয় যদি এত টাকায় করি তাহলে 12% লাভ হয়। আচ্ছা, তাহলে দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? কত টাকা, বুঝতে পারছি? আচ্ছা, 112% লাভ, 112% লাভ, তার মানে 12% লাভ মানে 112%-এ বিক্রি করেছি এবং যার মূল্যটাই হচ্ছে 616 টাকা। আমি 12%-এর লাভ বিক্রি করেছি, লাভে বিক্রি করেছি, তার মানে 112%-এর যে মানটা সেই মানটাই হচ্ছে 616 টাকা। এবার আমাকে আমি বার করতে পারবো 100%-এর মান কত। খুব সহজ উপায় বার করা যায় স্যার, সহজ উপায় বার করা যায় স্যার। 2 দিয়ে কাটলে 56, ইভেন 4 দিয়েও কাটা যেত, ইভেন 4 দিয়েও কাটা যেত। আচ্ছা, 7 দিয়ে কাটা যাবে বটে, 22, 25, 25 গুণ 22, 25 22 মানে 550 টাকা, 25 22 মানে 550 টাকা। আচ্ছা, কি বার করলাম আমরা? 100%, অর্থাৎ ক্রয় মূল্য বার করলাম। দ্রব্যটির 100% মানে সবসময় মনে রাখবে 100% মানে দ্রব্যটির ক্রয় মূল্য 550 টাকা। এবার 462 টাকায় যদি বিক্রি করতাম কত টাকা ক্ষতি হতো স্যার? ইজিলি বার করতে পারবো স্যার, ইজিলি বার করতে পারবো স্যার। এদিকে 38 আর এদিকে 50, 88 টাকা লাভ লস হতো। এদিকে 38
এদিকে 550, তার মানে 550 থেকে 462 বিয়োগ করলেই পেয়ে যেতাম স্যার যে কত টাকা ক্ষতি হতো। বুঝতে পারলাম? বেসিক কোয়েশ্চেন। এই বেসিক কোয়েশ্চেনে ভুল আবার বেশি হয় আমাদের স্যার। কোয়েশ্চেন যখন বেসিক হয় স্যার, ভুলের সম্ভাবনা বেড়ে যায় বেশি। হলো? চলো আস্তে আস্তে শেষের পথে চলে এসেছি এই সেশনটা। নেক্সট, এই সেশনের শেষ প্রশ্ন আজকে। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি প্রতি ঘন্টা বেগে যান এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় গতিবেগ। গড় গতিবেগের একটা ফর্মুলা আছে। গড় গতিবেগের একটা ফর্মুলা আছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। 2xy মানে দুটো গতিবেগের গুণফল ইন্টু 2 বাই দুটো গতিবেগের যোগফল। এটা তখনই সম্ভব এই ফর্মুলাটা যখন যখন দূরত্ব সমান, অতিক্রান্ত দূরত্ব যদি সমান হয় তবেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ যাবে না। কেন স্যার? কারণ যখন দূরত্ব আলাদা আলাদা হবে তখন কিন্তু এই ফর্মুলা হবে না, তখন হবে গড় গতিবেগ মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ওই অঙ্কেও আমরা আসবো আস্তে আস্তে করে। বাট এখানে স্যার একই জায়গায় যাচ্ছি আবার সেখান থেকেই ফিরে আসছি, তার মানে স্যার এখানে কিন্তু গড় গতিবেগের এই ফর্মুলাটা ইউজ করা যাবে। আমি এক জায়গায় যাচ্ছি সেই জায়গা থেকেই ফিরছি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে স্যার এটাকে সমাধান করলেই আমাদের হয়ে যাবে। আমি একটু ডিটেইল লিখছি একটাই কারণে, কারণ আমি জানি আমার অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা একদম বেসিক থেকে শিখতে চাইছেন। তাহলে আমাদের গড় গতিবেগ কত? 24 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের গড় গতিবেগ কত? 24 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে আজকে আমরা কয়েকটা ধরনের প্রশ্ন শিখলাম, যার মধ্যে সময় দূরত্বের একটা অঙ্ক, সরল সুদের একটা অঙ্ক, সিম্পলিফিকেশন ছিল, লাভ ক্ষতি ছিল। এরম ভাবেই কিন্তু সেশনগুলো আমরা এগোবো আস্তে আস্তে করে প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে, যাতে করে বিভিন্ন রকম চ্যাপ্টারে তোমরা আলোকপাত করতে পারো আর একসাথে একই উদ্যমে লড়াইটাকেও চালিয়ে যেতে পারো। তো আজকের জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, একসাথে লড়াই করার জন্য। ধন্যবাদ।